রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ের পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু জিহাদ মৃত্যুর ঘটনায় প্রকৌশলী ঠিকাদার সহ 4 জনের 10 বছর করে কারাদণ্ড, 2 জন খালাস। সংশ্লিষ্ট ধারায় সর্বোচ্চ সাজা 10 বছর, 2 লাখ টাকা জরিমানা। সেক্ষেত্রে আমরা সন্তুষ্ট, কিন্তু কোন কারণে 2 জনকে বিজ্ঞ আদালত এই মামলা থেকে অব্যাহতি দিয়েছিলেন? রায়ে পরিবারের অসন্তোষ, আপিলের সিদ্ধান্ত। 4 জনের যেভাবে সাজা দিয়েছে, এই 2 জনের বিরুদ্ধে একই অভিযোগ ছিল। একই অভিযোগ থাকার কারণে এগরে সাজা দিল আর 2 জনকে খালাস দিল। আমি মনে করি যে আমি ন্যায় বিচার পাই নাই, আমি উচ্চ আদালতে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি শিরিন আক্তার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বগুড়ার সান্তাহারে 25,000 টন ধারণ ক্ষমতার অত্যাধুনিক খাদ্য গুদামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বিকেলে বক্তব্য রাখবেন জনসভায়। নানা সমস্যায় অমানবিক হয়ে উঠেছে কারাগারের বন্দী জীবন। মিলছে না মৌলিক অধিকারটুকুও। কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতিকে দুষছেন বিশেষজ্ঞরা। তদন্ত শেষ হলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় আটকে আছে ব্লগার অভিজিৎ হত্যা মামলার চার্জশিট। মুক্ত চিন্তার চর্চাই হবে বড় প্রতিশোধ, বলছেন অভিজিতের বাবা। খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে যাত্রীরা। ধর্মঘট একেবারেই অযৌক্তিক, বললেন সড়ক পরিবহন মন্ত্রী। এবং কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী সদ্য বিদায়ী মেয়র মনিরুল। সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে আওয়ামী লীগের প্রার্থী। রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনির পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রকৌশলী ও ঠিকাদার সহ 4 জনকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন জিহাদের বাবা। অন্যদিকে আসামি ন্যায় বিচার পায়নি দাবি করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। 2014 সালের 26 ডিসেম্বর শাহজাহানপুরের রেলওয়ে কলোনির পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে নিখোঁজ হয় 4 বছরের শিশু জিহাদ। শুরু হয় উদ্ধার অভিযান। 23 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে নলকূপের ভেতরে কোনো শিশুর অস্তিত্ব নেই ঘোষণা দিয়ে উদ্ধার কার্যক্রম সমাপ্ত করে ফায়ার সার্ভিস। দেশবাসী যখন দ্বিধাদ্বন্দ্বের দোলা চলে, ঠিক তখনই কিছু তরুণের তৈরি যন্ত্রের তৎপরতায় কয়েক মিনিটেই উদ্ধার হয় জিহাদের মৃতদেহ। রাষ্ট্রীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের অবহেলা ও উদ্ধার তৎপরতার অযোগ্যতাকে চোখে আঙুল দেখিয়ে না ফেরার দেশে চলে যায় জিহাদ। এই ঘটনায় দায়ের করা মামলায় নলকূপ বসানো ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন ও প্রকৌশলী আবু আহমেদ শাকিকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা অনাদায়ে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর 2 আসামিকে খালাস দেওয়া হয়েছে। আমাদের আসামিরা ক্ষুব্ধ যে তাদের বিরুদ্ধে সাক্ষী প্রমাণ না হওয়া সত্ত্বেও বিজ্ঞ আদালত যেহেতু সাজা দিয়েছেন, এই সাজার বিরুদ্ধে আমার আসামি উচ্চ আদালতে আপিল করবে। একই অভিযোগ 6 জনের বিরুদ্ধে, সেখানে 4 জনকে বিজ্ঞ আদালত সাজা দিয়েছেন। সেজন্য আমরা সন্তুষ্ট, কারণ সংশ্লিষ্ট ধারায় সর্বোচ্চ সাজা 10 বছর, 2 লাখ টাকা জরিমানা। সেক্ষেত্রে আমরা সন্তুষ্ট, কিন্তু কোন কারণে 2 জনকে বিজ্ঞ আদালত এই মামলা থেকে অব্যাহতি দিয়েছিলেন এটা আমরা বুঝতে পারতেছি না। 2 আসামি খালাস পাওয়ায় মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন জিহাদের বাবা নাসির ফকির। এই 2 জনের বিরুদ্ধে একই অভিযোগ ছিল। একই অভিযোগ থাকার কারণে এগরে সাজা দিল আর 2 জনকে খালাস দিল। আমি মনে করি যে আমি ন্যায় বিচার পাই নাই, আমি উচ্চ আদালতে যাব। এবং কি এরা এই 6 জনে আমারে মারার জন্য অনেক হুমকি হামকি দিতেছে। উচ্চ আদালতেও রায় বহাল থাকবে এমনটাই প্রত্যাশা আইনজীবীদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। নিরাপদে রেখে বন্দীদের আলোর পথ দেখানোর কথা দেশের কারাগারগুলোর, কিন্তু কারাগারে থেকে বন্দীরা কতটুকু আলোর সন্ধান পাচ্ছেন? বন্দীদের অভিযোগ, থাকার জায়গা সংকট, চিকিৎসা সেবা না পাওয়া ও মানহীন খাবার সহ সব মৌলিক অধিকার থেকে বঞ্চিত তারা। তবে টাকা হলে নাকি সবই পাওয়া যায় জেলখানার মধ্যেও। বিশেষজ্ঞরা এজন্য দায়ী করছেন কারাগারের কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতিকে।
মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন সালাউদ্দিন লিয়া। অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দিতে উঁচু প্রাচীরের এ বন্দিশালা। নিয়তি কিংবা অপরাধের অন্ধকার জগতের পথ ধরে যারা বন্দিশালার বাসিন্দা হয়েছে তাদের জন্য শৃঙ্খলিত জীবনই এখানকার বাস্তবতা। কিন্তু প্রতি মুহূর্তে নানান সমস্যা যেন অমানবিক করে তোলে উঁচু দেয়ালের জীবনযাপনকে। দিনের নির্দিষ্ট 10 ঘন্টা বাদে বাকি সময় বন্দীদের রাখা হয় গ্রিলের ভিতর। বেশিরভাগ কক্ষেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দী থাকায় টাকা ছাড়া শোয়ার জায়গাও হয় না বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগ আছে খাবারের মান, পর্যাপ্ত কাপড় ও টয়লেট না থাকা নিয়েও। সকালবেলা দেওয়া হয় রুটি, এই রুটিতে থাকে ময়লা। ভিতরে প্রতিটা স্টেপে টাকার বিকল্প কিছু নাই। রাতে ঘুমানোর ক্ষেত্রে যদি কেউ টাকা দেয় তার জন্য হয়তো কিছু ব্যবস্থা করে, টাকা না দিলে তাকে বাথরুমের সামনে রাখা হয়। এই সিরিয়াল ধরে বাথরুম করতে গিয়ে অনেক লোকের অসুস্থ হয়ে যায়। বছর 1 সেট করে ইউনিফর্ম দেয়, এটা করতে আমাদের বছর 2 সেট করে ইউনিফর্ম দেয়, তাহলে আমাদের ভালো হয়। থাকার, খাওয়ার, টয়লেট সমস্ত কিছুরই সমস্যা বেশি। টাকা যেদিকে আছে সেদিকে আইনের চোখ হয়েছে কেন মূলা খাইতে অসহ্য হয়ে গেছে। আমার খাইতে পারি না, মূলা খাওয়ার মনে চায় না। খালি ভালো ভালো জিনিস কিনেছে, মশলা কম দেয়, একটু হালকা একটু তেল, 2 সেটে মুড়ি, 2 সেটে বিষ একটু বাড়াই দিলে পরে একটু ভালো হয়। কারা অধিদপ্তরের সূত্র মতে 13টি কেন্দ্রীয় কারাগার সহ দেশে মোট কারাগার আছে 68টি। এসবের মোট ধারণ ক্ষমতা 35,000-এর কম হলেও এ মুহূর্তে বন্দী আছে প্রায় 80,000। বন্দীদের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে 1864 সালের ব্রিটিশ জেল কোড অনুযায়ী। বেশিরভাগ কারাগারেই নেই হাসপাতাল। কারাগারগুলোর 117টি চিকিৎসকের পদ থাকলেও আছে মাত্র 6 জন। মানবিক কিছু বিপর্যয় আছে, এগুলো বললে আমাদের সমস্যা হয়। 22 লোকের একজন ডাক্তারের আমাশা হোক, পেটের ব্যথা হোক বা গ্যাস্ট্রিক হোক, এক ওষুধই দেয়। 6,000 আসামির জন্য 2 জন মাত্র ডাক্তার, এখানে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না ঠিক মতো। কারাগারের এই পরিস্থিতিকে মানবিকতার চরম বিপর্যয় বলে উল্লেখ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। হাজতীদের জন্য যে বরাদ্দ থাকে সেই বরাদ্দটা অপর্যাপ্ত। সেই অপর্যাপ্ত বরাদ্দের আবার সঠিক ব্যবস্থাপনা নেই। রাষ্ট্রীয় কিছু কর্মচারীর কারণে সেই অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। এটা তার মানবাধিকারের একটা চরম লঙ্ঘন হচ্ছে। সমস্যা স্বীকার করে কারা কর্তৃপক্ষ দুষছেন জনবল সংকটকে। অবশ্য জাতিসংঘের মান অনুযায়ী বরাদ্দ বাড়ানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তারা। কক্সবাজারের 5 গুণ বেশি বন্দী আছে, সিরাজগঞ্জে, চাঁপাইনবাবগঞ্জে 4 গুণ বেশি বন্দী। আন্তর্জাতিকভাবে বন্দীদের জন্য একটা স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস আছে জাতিসংঘে প্রণীত, এবং সেটা অনুযায়ী তাদের ক্যালোরি দেওয়ার জন্য আমরা নতুন যে খাদ্য প্রস্তাব করেছি সেটা অনুযায়ী করা হয়। আমাদের কারেকশন অফিসার, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এই ধরনের পোস্টগুলো কিছু বাড়াতে হবে। জেলখানায় শাস্তি দেওয়া হয় মূলত সমাজে অপরাধ প্রতিরোধ ও ব্যক্তির সংশোধনের উদ্দেশ্যে। কিন্তু বাংলাদেশের জেলখানার বাস্তবতায় সে উদ্দেশ্য পূরণের সুযোগ কোথায়? জেলখানার ভিতর থাকা, খাওয়া ও চিকিৎসা সহ নানান সমস্যার সঙ্গে বসবাসের কারণে মানুষ হিসেবে ন্যূনতম মর্যাদাটুকুই হারিয়ে ফেলেন এই উঁচু প্রাচীরের বাসিন্দারা। তাই বিশেষজ্ঞদের মতে জেলখানার মানোন্নয়নই পারে সংকট সমাধানের পাশাপাশি বন্দীদের জীবনে আলোর পথের সন্ধান দিতে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, গাজীপুর। বগুড়ার সান্তাহারে 25,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন আর্দ্রতা নিয়ন্ত্রক অত্যাধুনিক খাদ্য গুদামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে অত্যাধুনিক এই গুদামের উদ্বোধন করেন তিনি। পরে গুদামটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই গুদামে দীর্ঘদিন মান নিয়ন্ত্রণ রেখে চাল সংরক্ষণ ও বিদেশে রফতানি করা যাবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। পরে বিকেলে সান্তাহারে বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সেখানে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কমপ্লেক্স, শাহজাহানপুর থানা ভবন সহ 8টি প্রতিষ্ঠানের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বগুড়ার সান্তাহার স্টেডিয়ামে বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে জনসভাস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। শিরিন, আমি আপনার সাথে যখন কথা বলছি তখন বগুড়া শহরের অদূরের এই পৌরসভাটির যে স্টেডিয়াম সেটি কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। তার একটি কারণ সকাল থেকে আপনাদেরকে আমরা যেমনটা জানাচ্ছিলাম যে এই বর্ণিল সাজে সেজেছে এই বগুড়া থেকে সান্তাহার শহর উত্তরাঞ্চলের এই পুরাতন রেল জংশনটি। তার একটি কারণ, সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী এই বগুড়া সফরকে কেন্দ্র করে এই উচ্ছ্বাস, এই উত্তাল এই জনসমুদ্রের মাঝে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে মাননীয় প্রধানমন্ত্রী 12টা 10 মিনিটে এই
সান্তাহারে এসে পৌঁছেছেন এবং তিনি দেশের সর্বাধুনিক একটি খাদ্য গুদাম উদ্বোধন করেছেন, পরিদর্শন করেছেন এবং সেই গুদাম পরিদর্শন, সেই কার্যক্রমের উদ্বোধন শেষে উনি কিন্তু সান্তাহারের এই বিশাল স্টেডিয়ামে কিন্তু উনি এই জনসভায় যোগ দেবেন। আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় ইতোমধ্যেই এই শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দিয়েছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে বেলা 3টায় যে জনসভা শুরু হওয়ার কথা তার আগেই কিন্তু এই সান্তাহার স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হয়েছে। নানান ধরনের প্লাকার্ড ফেস্টুন নিয়ে তারা এখানে প্রবেশ করেছেন। তাদের হাতে লাল সবুজের পতাকা, তারা জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং ঠিক বেলা 3টায় কিন্তু এই অনুষ্ঠান, এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিবেন এই সান্তাহারের এই জনসাধারণের উদ্দেশ্যে। শিরিন, আপনাকে একটু বলতে চাই যে 2019 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের দিক নির্দেশনা সহ এই সান্তাহার এলাকাবাসীর জন্য আগামী দিনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাদের প্রতি নানান ধরনের দিক নির্দেশনা এখানে দিবেন প্রধানমন্ত্রী, এমনটি কিন্তু দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া আপনি জানেন যে ঠিক এখান থেকেই এই শহরের প্রায় 16টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে। শিরিন, সান্তাহার স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়ার সান্তাহার স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার আজহার লিমন। দুপুরের সময় আরো থাকছে। সুস্থ না হওয়া পর্যন্ত চট্টগ্রামে নর্দমায় পাওয়া শিশু 21কে হাসপাতালে রাখা নির্দেশ আদালতের। দত্তক নেয়ার জন্য 5 পরিবারের আবেদন। তদন্ত শেষ হলেও নির্দেশদাতা ও পরিকল্পনাকারীকে গ্রেফতার করতে না পারায় আটকে আছে লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার চার্জশিট। মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে যে 6 জনকে শনাক্ত করা হয়েছে তাদের গ্রেফতার করতে পারলেই জমা দেয়া হবে অভিযোগপত্র। অভিজিতের বাবা বলছেন, মুক্ত চিন্তা এবং মুক্তিযুদ্ধের চর্চা সমুন্নত রাখাই হবে অভিজিৎ হত্যার বড় প্রতিশোধ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়কে হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে 2 জনকে চিহ্নিত করা হলেও 2 বছরেও তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোয়েন্দা পুলিশ বলছে, আনসারুল্লাহ বাংলা টিমের নেতা বরখাস্ত মেজর জিয়ার নির্দেশ এবং সেলিমের পরিকল্পনায় হত্যা করা হয় অভিজিৎ রায়কে। গেল বছরে সেলিম সহ 6 জনের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে বিজ্ঞপ্তি দেয় পুলিশ। এর মধ্যে শরীফ ওরফে মুকুল রানা মারা গেছে বন্দুকযুদ্ধে। গ্রেফতার হয়েছে শিহাব ও রাজু নামে 2 জন। এছাড়া বিভিন্ন সময় অভিজিৎ হত্যায় জড়িত অভিযোগে গ্রেফতার হয়েছে 8 জন, কিন্তু 2 বছরেও জমা পড়েনি চার্জশিট। অথচ এই সময়ের মধ্যে রাসায়নিক পরীক্ষার জন্য FBI ল্যাবে পাঠানো পরীক্ষার ফলাফল হাতে পেয়েছে পুলিশ, প্রকাশ করেছে নিরাপত্তা ক্যামেরার ফুটেজও। এই ধরনের আসামি আমি যদি অ্যারেস্ট না করে তাকে কোর্টে চালান দেই, তার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে, তো ওয়ারেন্টটা আমি কোথায় খুঁজবো? তার ঠিকানাটা তো আমরা তাকে ছবি থেকে আইডেন্টিফাই করেছি, তার অন্যদের কাছ থেকে তাকে শনাক্ত করেছি অন্য আসামিদেরকে দিয়ে, কিন্তু তার পার্টিকুলার্স, তার পিসিপিআর এই সমস্ত যাচাই করার জন্য আসলে আসামিটাই গ্রেফতার করার দরকার। আর আসামি যদি আপনি গ্রেফতার করতে না পারেন, সাজাটা দিবেন করে, তার যাবজ্জীবন হলো কিন্তু তাকে ধরা গেল না, তো এই যাবজ্জীবনের তো অর্থ নাই। হত্যাকারীদের চিহ্নিত করতে পারাকে মামলার অগ্রগতি হিসেবেই দেখছেন অভিজিতের বাবা। তবে তার মতে অসাম্প্রদায়িক চেতনা ও মুক্ত চিন্তার ধারা বহমান রাখাই হবে অভিজিৎ হত্যার বড় প্রতিশোধ। ওদের যে আদর্শ, যে ডিক্লেয়ার বাংলাদেশ অ্যাজ এন ইসলামিক স্টেট, এইটার বিরুদ্ধেই আমাদের লড়া এবং এই জন্য আমাদের সেকুলার যেসব পলিটিক্যাল পার্টিস আছে, কালচারাল অর্গানাইজেশন আছে, স্টুডেন্টস ফ্রন্ট আছে, তাদের একত্রে কাজ করতে হবে। তাহলেই অভিজিৎ হত্যা এক ধরনের প্রতিশোধ নেওয়া যাবে। 2015 সালের 26শে ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। মুক্তবুদ্ধির চর্চাকে বাধাগ্রস্ত করা কিংবা থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে উগ্রবাদের চোখ রাঙানি নয়, জয় হবে শুভ বুদ্ধির, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। অভ্যন্তরীণ বিভিন্ন প্রক্রিয়ার উন্নতি হলেও পুলিশ রিপোর্ট পেতে দেরি হওয়ার কারণে নির্দিষ্ট সময়ে তা সরবরাহ করতে পারছে না পাসপোর্ট অফিস। প্রয়োজনীয় সময়ে পাসপোর্ট না পেয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে পাসপোর্ট প্রত্যাশীদের।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, ভেরিফিকেশনের নামে আর্থিক ফায়দা লুটছেন কিছু অসাধু পুলিশ কর্মকর্তা। তবে জরুরি ক্ষেত্রে পুলিশ রিপোর্ট ছাড়াও পাসপোর্ট সরবরাহের সুযোগ রয়েছে বলে জানিয়েছে পাসপোর্ট অফিস। খলিলুর রহমানের তোলা ছবিতে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। শিক্ষা, চাকুরি, চিকিৎসা সহ নানা প্রয়োজনে প্রতিদিনই প্রবাসে পাড়ি জমাতে হচ্ছে হাজারো মানুষকে। কিন্তু দেশের বাইরে যেতে সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য সহ বেশ কিছু সমস্যার সমাধান হলেও প্রথমবার পাসপোর্ট করাতে প্রয়োজন অনুকূল পুলিশ রিপোর্ট, আর ঝামেলা শুরু সেখানেই। সঠিক সময়ে পুলিশ রিপোর্ট না পাওয়ায় নির্দিষ্ট সময়ের কয়েক সপ্তাহ পার হয়ে গেলেও পাসপোর্ট পাচ্ছেন না প্রত্যাশীরা। ভেরিফিকেশনের বিষয়ে ওরা তো ফোন ধরে না, জ্বালাতন করে অনেক। ছেলের পাসপোর্ট আর্জেন্ট করতে দিয়েছি, গত মাসের 30 তারিখ দেওয়ার কথা ছিল, সেই জায়গায় আজকে 16 তারিখ, এখনো মেসেজ যায় নাই। ডিউ ডেট ছিল 13 ফেব্রুয়ারি, বাট 13 ফেব্রুয়ারি তারা কমপ্লিট করতে পারেনি। টাইমটা অনেক লেট হয়েছে। আমার 2 তারিখ দেওয়ার কথা ছিল, আমার প্রায় 10-12 দিন পরে। ভেরিফিকেশনের নামে দায়সারা তদন্ত করে কিছু অসাধু পুলিশ কর্মকর্তা আর্থিক ফায়দা নিচ্ছেন বলে মত অপরাধ বিশ্লেষকদের। কিছু টাকা পয়সা দিলে পুলিশ কর্মকর্তারা দেখা যায় যে পুলিশ ভেরিফিকেশনের যে প্রয়োজনীয় বিষয়গুলো তারা এমনি করে দেন এবং সেটাকে যে পরিমাণ ভেরিফাই কিংবা যাচাই বাছাই করা দরকার সেটা তারা করেন না। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে জরুরি ক্ষেত্রে ভেরিফিকেশন বা পুলিশ রিপোর্ট প্রাপ্তি ছাড়াও পাসপোর্ট সরবরাহ করার সুযোগ রয়েছে বলে জানান বহিরাগমন ও পাসপোর্ট বিভাগের মহাপরিচালক। তারা ওখান থেকে ডাইরেক্ট যদি দিয়ে দেয়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে রিপোর্ট পেয়ে যাই। সেটা অনেক জায়গা থেকে করে না। ওদেরও ম্যান পাওয়ার শর্টেজ আছে। অনেক টাকা দিয়েছেন, আমি 2 মাসেও পাসপোর্ট দিচ্ছি না, অর্থাৎ পুলিশ বিষয়ে আসছে না বলে আমি আর পাসপোর্ট দিচ্ছি না। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সরকার আরেকটা নিয়ম করেছে, টিএলও বলে, টাইম লিমিট ওভার। অর্থাৎ টাইম লিমিট ওভার হয়ে গেলে আমি অনেক সময় পাসপোর্ট দিতে পারি, সেটা একটা ক্ষমতা দেওয়া আছে। শুধু পাসপোর্টই নয়, ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন চাকুরির ক্ষেত্রে ভেরিফিকেশন বা যাচাই বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর দায়সারা ভাব মোটেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। সুস্থ না হওয়া পর্যন্ত চট্টগ্রামের নর্দমা থেকে উদ্ধার হওয়া শিশু 21কে কারো কাছে হস্তান্তর করা হবে না বলে নির্দেশ দিয়েছেন আদালত। এখনো পর্যন্ত 5টি পরিবার শিশুটিকে দত্তক নিতে আদালতে আবেদন করেছেন। সকালে শিশুটিকে হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। পরে সেখান থেকে শিশু আইনের 84 ধারা অনুযায়ী শিশুটির সব নথিপত্র শিশু আদালতে পাঠানো হয়। বিচারক সুস্থ না হওয়া পর্যন্ত 21কে হাসপাতালে রাখার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত শিশুটির উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং নিরাপত্তা নিশ্চিত করতে আকবর শাহ পুলিশকে নির্দেশ দেন। এদিকে নবজাতক 21কে ইনফেকশন থেকে রক্ষা করতে দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নেয়ার ব্যাপারে মত দিয়েছেন চিকিৎসকরা। গত 21 ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রামের কর্নেলহাট এলাকার একটি ড্রেন থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। ম্যাজিস্ট্রেট আদালত বলছেন যে শিশুটা যেহেতু অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য পরিচালক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে নির্দেশ দিয়েছেন তার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য। এছাড়াও আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে তিনি শিশুটার ব্যাপারে খোঁজ খবর নেন, তার নিরাপত্তা নিশ্চিত করেন এবং দেখভাল করেন। বাচ্চা যদি দীর্ঘদিন এই হসপিটালে থাকে, ইউনিটে থাকে, তবে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কাজেই আমরা চাই যে তাড়াতাড়ি যত শীঘ্র সম্ভব বাচ্চাটাকে উপযুক্ত লোকের কাছে, যে এটা টেক কেয়ার করবে, তার কাছে হস্তান্তর করা। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 1 মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। দুপুরে জেলার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো খাদিজার সাক্ষ্য গ্রহণ শেষে এদিন ধার্য করেন। ওই দিন যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। বেলা 11টার দিকে আদালতে হাজির হন খাদিজা। তার বাবা মাসুক মিয়া, চাচা ও মামলার বাদী আব্দুল কুদ্দুস সহ আত্মীয় স্বজন তার সঙ্গে ছিলেন। পরে আদালতে হাজির করা হয় মামলার একমাত্র আসামি বদরুল আলমকে। খাদিজার সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 1 মার্চ যুক্তিতর্কের দিন ধার্য করেন আদালত। ইতোমধ্যে খাদিজা সহ মামলায় 34 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বদরুল। গত 3 অক্টোবর সিলেটে কলেজ ছাত্রী খাদিজাকে কুপিয়ে জখম করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম। ঘটনার পরদিন বদরুলকে একমাত্র আসামি করে শাহপরান থানায় মামলা করেন খাদিজার চাচা।
সর্বোচ্চ শাস্তির বিচার চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার সুস্থতার পেছনে ওনার অনেক অবদান রয়েছে। আগামী 1 তারিখে যুক্তিতর্কের মাধ্যমে আমরা সেই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আমরা মাননীয় আদালতের দৃষ্টিতে আনবো, যাতে এই মামলায় ভিকটিম খাদিজার যে হত্যার চেষ্টা করা হয়েছে সেটা যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়, সেটা আমরা রাষ্ট্রপক্ষ থেকে সেটাই আমরা আদালতের কাছে প্রার্থনা করব। দুপুরের সময়ে আরো থাকছে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে যোগ দেবেন না ট্রাম্প, গণমাধ্যম বিরোধী কার্যক্রমের নিন্দা সাংবাদিকদের। এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের, বললেন অধিনায়ক মুশফিকুর রহিম। কাল দেশ ছাড়বেন টাইগাররা। সরকার লুটপাটে মরিয়া হয়ে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। ইতোমধ্যে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে, বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সরকার এখন লুটপাটে মরিয়া হয়ে উঠেছে, আর এ কারণেই গণবিরোধী সকল কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে পড়েছে। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার সাথে সাথে এর ব্যাড ইম্প্যাক্ট খুবই স্পষ্ট হয়ে উঠেছে। সারা দেশের মানুষ এই ঘোষণার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। দেশের শতকরা 99.9% মানুষ এই ঘোষণা প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষের নিকট বর্তমান ভোটারবিহীন সরকারের কোনো জবাবদিহিতা ও কর্তব্যবোধ নেই বলেই জনগণের উপর তারা বেপরোয়া জুলুম নির্যাতন চালাচ্ছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে। তবে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দৌড়ে রয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। আজ সন্ধ্যায় গণভবনের প্রার্থী চূড়ান্ত করবে দলের মনোনয়ন বোর্ড। কুমিল্লা প্রতিবেদক বাহার রায়হানকে সঙ্গে নিয়ে রাশেদ লিমনের রিপোর্ট। কুমিল্লা সিটি নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীক নিয়ে কোনো সিটি নির্বাচনে মাঠে নামছেন মেয়র প্রার্থীরা। তফসিল ঘোষণার পরপরই মনোনয়ন পেতে তাই দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থী আছেন মনোনয়নের দৌড়ে। দলের সবুজ সংকেত পেলে নৌকার বিজয় ছিনিয়ে আনবেন বলে আশাবাদ তাদের। কুমিল্লা মানুষের আশা আকাঙ্ক্ষা সবটুকু না পারলেও অন্তত আশীর্বাদ পূরণ করতে পারবো, সেই আশা নিয়ে আমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি। কুমিল্লা সিটি কর্পোরেশন তার মেয়র হিসেবে আমি ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো। আমার মনে হয় আমি যতটুকু কাজ করেছি ওটা দেখে জনগণ আমার দিকে আমাকে ভোট নির্বাচিত করবে। আমি শেখ হাসিনার একজন নিবেদিত কর্মী, আমি তার উন্নয়নের কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। তবে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা নেই কারো। নেক্সট ডিসিশনই ফাইনাল ডিসিশন। সভানেত্রী যদি ভালো মনে করেন যেটা করবেন আমি সেটার সাথেই একমত থাকবো। দল যাকে নমিনেশন দেবে আমি তার জন্য কাজ করব। যার পক্ষেই দল মনোনয়ন দিবে তার পক্ষে আমি কাজ করব। এদিকে মনোনয়ন নিয়ে অনেকটা নির্ভর বিএনপির প্রার্থী সদ্য বিদায়ী মেয়র। 5 বছরের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখে আবারও নির্বাচিত হবেন বলে মনে করেন তিনি। 490 কোটি টাকা আমি কাজ করাইছি, চলমান আছে, কিছু আর করাইছি। তো এই কাজটি কই গেছে, আমি 70% আমি সাফল্য আমার দৃষ্টিতে, আমার এই 5 বছরে। আর পরবর্তীতে আরো প্রজেক্ট আসুক, এবার দেখা যাক আল্লাহ যদি আল্লাহ নেয়। এদিকে দলের সিদ্ধান্তের উপরই আস্থা রাখছে তৃণমূল। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই বলেও জানান তারা। তৃণমূলের যে চিন্তা এটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আছে এবং আমাদের বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এটা আছে এবং উনি সঠিক সিদ্ধান্ত দেবেন। সাক্ষ্য তো দাঁড়াবে, আমি বললামই আপনাকে। আমরা এখন পর্যন্ত শুনছি আর কে দাঁড়াবে, ও দাঁড়াবে, যদি দাঁড়ায় তাকে বহিষ্কার করা হবে দলের থেকে। আসছে 30 মার্চ কুমিল্লা সিটি নির্বাচনে ভোট গ্রহণ। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনির সহ 5 জন নিহতের ঘটনায় মামলার রায়ে বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে খুলনা বিভাগে অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে। গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। আমাদের ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ধর্মঘটের কারণে রোববার সকালে খুলনা শহরের সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। বিকল্প উপায়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে বাড়তি ভাড়া গুনছেন কেউ কেউ। আমি বাসা থেকে আসছি, আইসা স্ট্যান্ডে বাগেরহাট যাওয়ার জন্য বাস খুঁজতেছি, শুনতেছি যে আজকে ধর্মঘট চলতেছে। মেয়ে স্কুলে যাবে, আমি জানতাম না ধর্মঘট, এখানে এসে দেখছি এখন ধর্মঘট, এখন কিভাবে যাব? আমার গোপালগঞ্জে যাওয়া খুব প্রয়োজন আর কি, এই জন্য আমি ইজি বাইক দিয়ে যাচ্ছি। আমার মায়ের হাসপাতালে ভর্তি করব, উপায় নেই, এখন এই 400 টাকা ভাড়া দিয়ে আমাকে যাইতে হবে। একই চিত্র যশোরেও। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল। এছাড়া ধর্মঘটের সমর্থনে ভোর থেকেই শহরের 7টি পয়েন্টে অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচলে বাধা সৃষ্টি করছেন শ্রমিকরা। কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না, এখন বাড়ি ফিরে যাওয়া লাগবে, তাই ছাড়া আর কোনো লাইন দেখতেছি না। ইজি বাইক পয়েন্ট তো বন্ধ। বিআরটি অফিসে আসছিলাম আমার মোটরসাইকেলের লাইসেন্সের জন্য, এসে এখন রাত্রির মেয়ের বাড়ি ছিলাম, এখন বাড়ি যাব, এখন গাড়ি বন্ধ। আকস্মিক ধর্মঘটের কারণে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন সাতক্ষীরার যাত্রীরা। ভোমরা স্থলবন্দরে 5 শতাধিক ট্রাক আটকা পড়েছে। এতে কাঁচামাল পচে যাওয়ার সম্ভাবনা থাকায় ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। গাড়ি পাচ্ছি না, বিকল্প পথে মহেন্দ্রা বা ইজি বাইকে করে যাওয়া লাগতেছে, যেখানে ভাড়া হয়তো 80 টাকা, সেখানে আমাদের 150 টাকা বা 200 টাকা এরকম পর্যায়ে টাকা চলে যাচ্ছে। এছাড়া ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সহ খুলনা বিভাগের অন্য 4টি জেলায়ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। ইসমাত জাহান, সময় সংবাদ। খুলনা বিভাগে চলমান পরিবহন ধর্মঘট অযৌক্তিক, এতে কোনো লাভ হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে হাইকোর্টের সামনে বিআরটি এর চলমান কার্যক্রম পরিদর্শনে এসে তিনি একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হবে নাকি তিনি খালাস পাবেন, এটা আদালতের বিষয়। এ নিয়ে বিএনপি নেতারা মন গড়া বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। হাইকোর্টে অ্যাপিল করা, তারপর সুপ্রিম কোর্টে অ্যাপিল করার সুযোগ রয়ে গেছে, সেই সুযোগকে কাজে লাগানোর পরামর্শ আমি তাদেরকে দিয়েছি। এখন অযৌক্তিক ধর্মঘট হরতাল শুধু জনগণের ভোগান্তিই বাড়াবে, এতে তাদের কোনো লাভ হবে না। বুঝি না বিএনপির নেতারা কেন ধরেই নিয়েছেন যে মামলা বেগম জিয়ার দণ্ড হবে। মামলা হয়েছে, এখানে দণ্ড হতেও পারে, নাও তো হতে পারে। তিনি তো আদালত তাকে খালাসও দিয়ে দিতে পারেন। কাজে এটা তো আদালতের বিষয়, আমি আগাম কিভাবে মন্তব্য করব? মানুষ এখন জীবনের নিরাপত্তা চায়, আর সেটা একমাত্র জাতীয় পার্টি দিতে পারে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে রাজধানীর গুলশানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় জাতীয় পার্টি সরকারের আমলে হওয়া উন্নয়ন কাজগুলো আবারও জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। যে অবস্থা দেশে এখন হয়েছে, সে উন্নতি করতে হলে আমরা যারা কেউ পারবে না। মানুষ শান্তিতে ঘুমাতে চায়, মানুষ নিরাপত্তা চায়, জীবনের নিরাপত্তা চায়, একমাত্র জাতীয় পার্টি সে করতে পারে, আর অন্য কোনো দল করতে পারবে না। আর মানুষের দুঃখ দুর্দশা দূর করতে চেয়েছিলাম, সেটা হয়নি। আমরা পরবর্তীকালে এইসব কথা মানুষকে বলতে হবে, আমাদের কীর্তিকতা মানুষকে বলতে হবে, স্মরণ করে দিতে হবে। আমরা আসলে আবার ভালো কাজ করব, আমরা আসলে জনগণের উন্নয়ন হবে, জনগণের কল্যাণ হবে। গ্রন্থমেলার পরিসর বাড়লেও মেলা প্রাঙ্গণে বসার জন্য নেই কোনো সুব্যবস্থা। এতে ক্লান্তিবোধ নিয়েই এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে ফিরতে হয় অভিযোগ পাঠক ও দর্শনার্থীদের। তারা বলছেন, দেখে শুনে সময় নিয়ে বই কেনার পরিবেশ গড়ে তুলতে হবে কর্তৃপক্ষকে। আর পাঠকের সুবিধার্থে আগামী বছর থেকে সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে বাংলা একাডেমি। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। 1980 সালে গ্রন্থমেলার স্টল সংখ্যা ছিল মাত্র 82টি। প্রায় 36 বছর পর 2017 সালে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে প্রায় 650 ইউনিটে অংশ নিয়েছে 402টি প্রতিষ্ঠান। প্রতিটি স্টলেই শোভা পাচ্ছে প্রবীণ নবীন লেখকদের বিভিন্ন বিষয়ের বই। তবে পরিসর আর স্টল বৃদ্ধি পেলেও মেলার কোন অংশে কি ধরনের বই পাওয়া যাবে তার নেই কোনো নির্দেশনা। এমনকি যে পাঠকের জন্য এত সব আয়োজন, তাদের স্বস্তি বা ক্লান্তি দূর করার নেই কোনো ব্যবস্থা। বিভিন্ন এলাকা থেকে পাঠক আসবে, অনেক বড় একটা স্পেস, ক্লান্ত হওয়ার সম্ভাবনা আছে। এখানে বাচ্চারা আসে, বয়স্ক মানুষ আছে, বসার আসন থাকলে বেশ ভালো হতো। বইয়ের যে সারমর্মটা লেখা আছে, আমরা যদি অতটুকু পড়ার আমরা সময় পাই না অনেক সময়। এখন ভিড়ের মধ্যে যেটা আমরা আগে থেকে নাম জেনে আসছি,
পাশাপাশি একটা বই কিনতে হবে, ওটাই কিনতে হচ্ছে। সবগুলো বই আমরা দেখতে পাচ্ছি না। বিশ্বের একমাত্র 1 মাস ব্যাপী এ মেলায় একান্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা রাখার দাবি সব বয়সী পাঠকের। বই দেখার জন্য, বই পড়ার জন্য যদি একটা বসার মতো একটা জায়গা থাকতো তাইলে আমাদের জন্য অনেক উপকার হইতো। বিচ্ছিন্নভাবে অনেকেই আমরা বন্ধু বান্ধব মিলে আড্ডা দেই বইমেলার বিভিন্ন জায়গায়, কিন্তু ওই একটা সংগঠিত জায়গা থাকলে যেখানে বসে তরুণ তরুণীরা বা আমাদের বয়সীরাও কথা বলতে পারবে, ভাব বিনিময় করতে পারবে, সেরকম একটা উদ্যোগ বাংলা একাডেমি নিতে পারে। আয়োজক প্রতিষ্ঠান জানায় এ বিষয়ে পরিকল্পনা থাকলেও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আগামী বছর থেকে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। একসাথে অন্তত 200 লোক বসতে পারে এই ধরনের ব্যবস্থা আমরা এবার করেছি, তারপরে কিন্তু চোখে পড়ছে না এবং অস্থায়ীভাবে আমরা কিছু পাকা করে ফেলতে পারি। এবার যেভাবে আমরা ইট ব্যবহার করেছি আমার অনেকটা সাশ্রয়ী হবে। সুতরাং এই জিনিসটা আমাদের মাথায় আছে, আমাদের বিবেচনায় আছে যে আগামী বছর আমরা এটাকে বিশেষ বিবেচনায় রাখবো। পাঠকের সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রান্তিক জায়গাগুলোতেও স্থায়ীভাবে বসার জায়গা তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানায় বাংলা একাডেমি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আগামী 2 মাসের মধ্যে দেশের সবখানে এলপি গ্যাসের দাম নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে বসুন্ধরা কনভেনশন সেন্টারে 4র্থ এশিয়া এলপিজি সামিটে সাংবাদিকদের তিনি একথা জানান। এছাড়া আগামী 2 বছরের মধ্যে দেশের 70% গৃহস্থালী কাজে এলপি গ্যাস ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এলপিজি সামিটে দেশের বিভিন্ন কোম্পানি ছাড়াও এশিয়ার বড় বড় এলপিজি কোম্পানি অংশ নিয়েছে। প্রাকৃতিক গ্যাসের উপর চাপ কমিয়ে এলপি গ্যাসের ব্যবহার বাড়াতে বেসরকারি কোম্পানিগুলোকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান নসরুল হামিদ। আগামী 2 বছরের মধ্যে ইনশাল্লাহ প্রায় 70% গৃহে যে আমাদের এনার্জি দরকার সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন এলপিজি আমরা দিতে পারবো আশা করছি। এবং আমরা ইন্ডাস্ট্রিতে এলপিজি ব্যবহার বাড়াতে চাচ্ছি এবং আমরা পাওয়ার প্ল্যান্টেও এলপিজি ব্যবহার বাড়াতে যাচ্ছি। এলপিজির একটা বিশ্ব বাজার তৈরি হয়ে গেছে এখন। আমরা সেটার সাথে টালি করে আমরা মেকানিজমটা, সিস্টেমটা ঠিক করে দিলে তখন আর এই 700, 800, 1100 এই জিনিসটা ভেদাভেদটা থাকবে না। আর 1-2 মাসের মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। ওষুধ সংকট, চিকিৎসকের অনুপস্থিতি সহ নানা সংকটে রাজশাহীর সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা কার্যক্রম। অন্যদিকে ব্যাঙের ছাতার মতো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক গড়ে উঠলেও ব্যবসায়িক মানসিকতাই সেখানে স্পষ্ট। এতে ভোগান্তি আর দীর্ঘশ্বাস বাড়ছে অসহায় মানুষের। মানবাধিকার কর্মীরা বলছেন সেবা ধর্মের বিচ্যুতির ফল এটি। তবে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে এ বিষয়ে সমন্বিত উদ্যোগের আশ্বাস দিলেন বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। আব্দুল সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। 4এও ডাক্তার আছে, 5এও ডাক্তার আছে। ওনারা নাকি ফোন করে কাউন্টারে বলেছেন আমাদের টিকিট দেওয়া যাবে না। আমি আবার কি বলবো? এই তো এই চিকিৎসা ব্যবস্থা দুরবস্থা। দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকেও চিকিৎসককে না পেয়ে এমন আক্ষেপ মোজাম্মেল হোসেনের। বহির্বিভাগে ওষুধ স্বল্পতা, চিকিৎসকের অনুপস্থিতি, জরুরি বিভাগে চিকিৎসকের অবহেলার অভিযোগ। সরকারি হাসপাতালে আস্থা হারানো এ রোগীরা কারি কারি অর্থ গুনেও সুচিকিৎসা পাচ্ছে না বেসরকারি হাসপাতালেও। ভুল রিপোর্টের পাশাপাশি অব্যবস্থাপনা, সরকারি ও বিদেশি মেয়াদ উত্তীর্ণ ওষুধ মিলছে। চিকিৎসা উপকরণের সংকটের সাথে সংশ্লিষ্টদের মানসিকতার সংকটও স্পষ্ট। এতে চরম দুর্ভোগে রোগীরা। টিউমারটা অপারেশন করার কথা, তাও হয়েছে না। আজ ওখানে যান, কাল ওই জায়গায় যান। আসছি তো বাচ্চা অনেকক্ষণ হয়ে গেছে, কান্না করছে, ডাক্তার আসে না এখনো। এই অবস্থাকে সেবা ধর্মের বিচ্যুতি ও ব্যবসায়িক মনোবৃত্তির প্রভাব বলছেন আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা। তবে চিকিৎসার পরিবেশ ফেরাতে নতুন পদক্ষেপ ও নিয়মিত তদারকির তাগিদ হাসপাতাল, ক্লিনিক কর্তৃপক্ষের। সেবা মানেই হলো সেখানে কোনো পয়সার কোনো বিষয় না। সেখানে কত টাকা ফিস নিলাম, কত টাকা ইনকাম করলাম, কত টাকা কি করলাম সেটা বিষয় না। বিষয়টা হলো সেবা। আমরা চাই যে তাদের ব্যবসায়িক মনোবৃত্তিটা একটু কমিয়ে তারা সেবাটা বেশি করে দেখ মানুষকে। আমাদের কাজকর্ম দেখার দায়িত্ব স্বাস্থ্য বিভাগের, কিন্তু আমাদের জন্য কোনো আলাদা অফিসার নাই। মনিটরিং আমরা যেটা পাই ওদেরকে আমরা পাই এখানে। হয়তো 2-1 বিভিন্ন কারণে ধরেন হাসপাতালে ইনজুরে গেল বা কোনো মিটিংয়ে আসলো। অবশ্য সেবার এই খাতকে সুস্থ করতে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে নজরদারি বাড়ানোর কথা বলছেন বিভাগীয় এ স্বাস্থ্য কর্মকর্তা। মানসম্পন্ন চিকিৎসা পায়, তার জন্য
আমরা অচিরেই তাদের ডাটাবেস করব, আমরা তাদের সাথে সরাসরি যোগাযোগ করব। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে শহরে প্রতিদিন সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোতে চিকিৎসা নেয় অন্তত 15,000 মানুষ। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। নোয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে স্থানীয় দালালদের দৌরাত্মে প্রতারণার শিকার হচ্ছেন বিদেশগামী যুবকরা। প্রতিবাদ করলেই ঘটছে মারধরের ঘটনা। অফিস সহকারীরা দালালদের উৎপাতের কথা স্বীকার করলেও নিজেদের সীমাবদ্ধতা এবং প্রযুক্তির অপ্রতুলতাকে দায়ী করেছেন জেলার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদ হাসান বিদেশ যাবার স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের দুয়ারে। দালালদের হাতে প্রতারিত হয়ে 3 দিনেও দিতে পারেননি ফিঙ্গারপ্রিন্ট। একই অবস্থা জেলার দ্বীপ উপজেলা হাতিয়া সহ 9 উপজেলা থেকে আসা শত শত যুবকের। দিনে দিনে যে কাজ করা সম্ভব দালালদের খপ্পরে পড়ে 2-3 দিনেও পাচ্ছেন না তার দেখা। অফিস সহকারীদের যোগসাজশেই দালালরা এভাবে প্রতারিত করছেন বলে অভিযোগ তাদের। আমাদের 24-29 সিরিয়াল, আমাদের সিরিয়াল হইতেছে না, বাকিগুলো হইতেছে 2500 সিরিয়াল হইতেছে, টাকা দিয়ে হইতেছে। টাকা ছাড়া তো এখানে আমরা ঢুকতে পারি না, অফিসের লোকে নাই না, নিচে বাইরের লোক। দালাল চক্র যেটা এটা হচ্ছে কি, যখন পুলিশ আসে তখন তারা এই দেওয়ালের এই পাশে থাকে, পুলিশ যখন টল দেয়, টল দিয়ে চলে যাওয়ার পরে আবার আসে। অভিযোগ অস্বীকার করে বিভিন্ন প্রযুক্তিগত কারণকে বিলম্বের জন্য দায়ী করলেন অফিস সহকারীরা। আমাদের ক্রিটিক স্থানীয় ফলাফল নেট নাই তো, নেটের কাজ হইতেছে তো 2টা বাজে আসে, কারেন্ট সকাল হইতে আসে নাই, আমরা 2000 টাকা জরিমানা দিছি। আমাদের সিরিয়াল দেখেন, কোন সিরিয়াল আমরা মেনটেন করতেছি নষ্ট হয়েছে কি দেখেন, এক্ষেত্রে 100 সিরিয়াল দেখেন, একটা করে দেখেন কোন সিরিয়াল ব্রেক আছে কিনা আমাদের। দালালদের বিষয়ে কিছু না জানলেও নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিল জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। নেট আছে, সার্ভার, তারপরে ইলেকট্রিসিটি, এগুলা সবগুলা যখন ওকে হবে তখন কাজটা সহজ হবে। আর কাজটা যেহেতু সম্প্রতি একদম চালু হয়েছে নতুন হিসেবে, সেই জন্য আমাদের এখানে যে ধরনের সার্ভিস দেওয়া দরকার ওটা পূর্ণতম আমরা দিতে পারতেছি না। এখন কিছুদিনের মধ্যে হয়তো আমরা এই যেটা ড্রব্যাক্সটা আমরা ফিল আপ করতে পারবো। চলতি বছর 1 জানুয়ারি থেকে নোয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে 2700 জন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নাম নিবন্ধন করেছেন। সময় সংবাদ, নোয়াখালী। দেশের বাইরের খবর। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে যোগ দেবেন না ডোনাল্ড ট্রাম্প। বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ কয়েকটি গণমাধ্যম কর্মীদের হোয়াইট হাউস থেকে বের করে দেওয়ার রেশ কাটতে না কাটতেই এই ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার এক টুইটার বার্তায় ট্রাম্প জানান, আগামী 29 এপ্রিল সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে তিনি অংশ নেবেন না, কিন্তু এর কারণ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্টের গণমাধ্যম বিরোধী একের পর এক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন সাংবাদিকরা। তাদের অনেকেই ওই সন্ধ্যা ভোজ বয়কটের ডাক দিয়েছেন। তবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের অনুপস্থিতিতেই নৈশভোজের আয়োজন করা হবে। কলকাতার অ্যাপোলো হাসপাতালে বিল দিতে না পারায় চিকিৎসার অভাবে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সঞ্জয় রায় প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে উঠলেও 7 দিনে 7 লাখ টাকার বিল পরিশোধ না করায় তাকে আটকে রাখা হয় বলে দাবি পরিবারের। শনিবার হাসপাতাল পরিদর্শন করে ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেন তৃণমূল নেতা ও রাজ্য পরিবহন মন্ত্রী মদন মিত্র। ভুক্তভোগীর পরিবার জানায়, বকেয়া বিলের মধ্যে 4 লাখ টাকা দিলেও তারা বাকিটা পরিশোধ করতে পারেননি। নানা টালবাহানার পর তাকে কলকাতার পিজি হাসপাতাল SSKM এ স্থানান্তর করা হলেও শুক্রবার তার মৃত্যু হয়। এ ঘটনায় অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সঞ্জয়ের পরিবার। অ্যাপোলো ও SSKM এর কাছে ঘটনার তদন্ত প্রতিবেদন চেয়েছে স্বাস্থ্য বিভাগ। টাইগার ক্রিকেট প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের সামর্থ্য রাখে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান অধিনায়ক মুশফিকুর রহিম। তবে এজন্য ব্যাটিংয়ের সঙ্গে বোলিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে বলে জানান তিনি। এছাড়াও উইকেটের পেছনে নিজের কিপিং ভাবনাও তুলে ধরেন মুশি। টেস্ট জিততে হলে অবশ্যই আপনাকে 3 দিন না, অলমোস্ট 5 দিন ভালো খেলতে হবে এবং সেটার জন্য আমাদের ওইভাবে মেন্টালি কিছু টাফনেস করার জন্য আমাদের ফিটনেস এবং বা বলের ফিজিক্যালি আমরা সব দিক থেকে চেষ্টা করছি। আমার তো অবশ্যই আছে, বাট এটা এক্সিকিউট করতে হবে আমাদের এবং আমরা সবচাইতে বেশি
চিন্তা করছি আমাদেরকে নিয়ে, এবং আমরা যদি যে 15 জন আছি আল্লাহর রহমতে আমরা যদি আমাদের বেস্টটা দিতে পারি তাহলে অবশ্যই শ্রীলঙ্কার মতো টিমের কাছে মানে অ্যাটলিস্ট তাদের সাথে জেতার অবশ্যই ক্যাপাবিলিটি আমাদের আছে। মুস্তাফিজ, মিরাজ এবং সাকিব যেখানে একটা 11 হয়তো 3 জন ইনশাল্লাহ বোলিং করবে, তো সেই দিক থেকেও আমার অবশ্যই অন্যরকম 3 জন স্কিলফুল বোলার, তো সেই দিক থেকে বলবো যে কোনো ব্যাটসম্যানের জন্য এটা চ্যালেঞ্জিং হবে। এশিয়া কাপ হয়েছে, আমি কিন্তু ওখানে টি20 খেলেছি, তখন কিন্তু কিপিংও করি না, তখন আমি কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলেছি 2-3টা ম্যাচ। তো এটা কিন্তু আমি ডিসাইড করি না, এটা আমাদের ম্যানেজমেন্ট বলেন বা কোচ স্পেশালি তারা এটা ডিসাইড করেন। তো তারা যেটা ভালো মনে করবেন তারা অবশ্যই সেটা করবেন, বাট অ্যাজ যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, যেটা আমি এর আগেও বলেছি যে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি টিমের কোনটা অবদানে বেশি রাখতে পারি, এবং আমার কাছে এখনো মনে হয় যে আমি অ্যাজ এ কিপার ব্যাটসম্যান হিসেবে আমি টিমের সবচেয়ে বেশি অবদান রাখতে পারি। দুপুরের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ের পরিত্যক্ত পাইপে পড়ে শিশু জিহাদ মৃত্যুর ঘটনায় প্রকৌশলী ঠিকাদার সহ 4 জনের 10 বছর করে কারাদণ্ড। 2 জন খালাস পাওয়ায় পরিবারের অসন্তোষ। বগুড়া সান্তাহারে 25,000 টন ধারণ ক্ষমতার অত্যাধুনিক খাদ্য গুদামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বিকেলে বক্তব্য রাখবেন জনসভায়। নানা সমস্যায় অমানবিক হয়ে উঠেছে কারাগারের বন্দি জীবন। মিলছে না মৌলিক অধিকারটুকু। কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতিকেই দুষছেন বিশেষজ্ঞরা। তদন্ত শেষ হলেও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় আটকে আছে ব্লগার অভিজিৎ হত্যা মামলার চার্জশিট। মুক্ত চিন্তার চর্চায় হবে বড় প্রতিশোধ, বলছেন অভিজিতের বাবা। এবং খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে যাত্রীরা। ধর্মঘট একেবারেই অযৌক্তিক বললেন সড়ক পরিবহন মন্ত্রী। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।